বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বললেন প্রধানমন্ত্রী। উন্নত দেশও ব্যাংক ঋণ নিয়ে বাজেট সাজানো হয়, বলছেন অর্থমন্ত্রী। দেশের স্বার্থেই কালো টাকা সাদা করার সুযোগ। সংকট উত্তরণে বাজেটে দিক নির্দেশনা নেই, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। সরকার গঠনের আর্জিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন মোদি, রোববার সন্ধ্যায় শপথ। কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন, নতুন দিনের গল্প লেখার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। দক্ষিণ সিটির 11 খালে পানির স্বাভাবিক প্রবাহ রাখতে মহাপরিকল্পনা, একবার উচ্ছেদের পর আবারও দখল না হওয়ার নজর। জনগণের মৌলিক চাহিদাগুলোকে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1966 সালের 7 জুন বঙ্গবন্ধু ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি অর্জন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাই তো জনগণের চেতনাকে শক্তিশালী করে বৈষম্য আর বঞ্চনা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতায় যারা এসেছে, তাদের মাথায় তো ছিল শুধুমাত্র ক্ষমতা দখল, আর তাদের মধ্যে ওই পাকিস্তানি মনোভাব, পেয়ারে পাকিস্তানটাই বেশি ছিল। তারা দেশটাকে একেবারে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল। সরকার প্রধান বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের মৌলিক অধিকারগুলোকে। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে এখন হিসাব করেন আগে এত % বেড়েছিল, এবার এত কম % বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়। যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ কেন রেখেছেন সে বিষয় স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, প্রত্যেক সরকারি করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বাজেটে নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উন্নত দেশেও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলেও জানান মন্ত্রী। আর অর্থনীতিকে শক্তিশালী করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন আসে মূল্যস্ফীতি নিয়ে। অর্থমন্ত্রী আশ্বাস দেন মূল্যস্ফীতি কমাতে বাজেটের আকার কমানো হয়েছে। এছাড়া যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ৬.৫% মধ্যে মূল্যস্ফীতি রাখা সম্ভব বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়। বাজেটের সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসানো সাহসী সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। কথা বলেন খেলাপি ঋণ নিয়েও। আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা এবং তার সাথে সাথে এনপিএল হলে নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। কালো টাকা মূল অর্থনীতিতে ভূমিকা রাখে না মন্তব্য করে ব্যবসায়ীদের অনুরোধে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয় এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশেও প্রচলিত নীতি। এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এই বাজেটে, তো সেটা যেই লক্ষ্যমাত্রা তার চাইতে অনেক নিচে আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে সাধারণ বাজেট বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে আয় ব্যয়ে লাগাম টানার চেষ্টা হলেও মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রাই বাস্তবসম্মত হয়নি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এমন এক সময় বাজেট দেওয়া হয়েছে যখন অর্থনীতির প্রায় সব সূচকই নেতিবাচক। এ অবস্থায় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছে সিপিডি। বাজেটে মূল্যস্ফীতি 6.5% বেঁধে রাখার আশার কথা বলা হলেও সিপিডি বলছে কিভাবে এ লক্ষ্য অর্জিত হবে তার কোনো দিক নির্দেশনা নেই। পাশাপাশি ব্যাংকে টাকার সংকট থাকার পরও ব্যক্তিখাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির যে উচ্চাভিলাষ তা অর্জন কার্যত অসম্ভব। এই একটা তৎকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। এবার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না দুদক সহ সরকারের অন্য কোনো সংস্থাই। সিপিডি বলছে এ ধরনের সুযোগ একদিকে যেমন অনৈতিক, অন্যদিকে তা অর্থনৈতিকভাবেও লাভজনক নয়।
কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব? সরকারের ব্যয় কমিয়ে সংকট মোকাবেলার চাইতে বাজেটে জনগণের কাঁধে সংকটের দায় বেশি চাপানো হয়েছে বলে দাবি করছে সিপিডি। যেভাবে অস্টেরিটি মেজার্স বা আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে? মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন ছিল বলেও মত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চাভিলাষী প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বাজেট বাস্তবায়নে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দক্ষতা ও নিষ্ঠার তাগিদ দিলেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। রাজধানীর উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন অর্থনীতিবিদরা। আলোচকরা বাজেটের নানা দিক তুলে ধরেন। স্বাস্থ্য খাতে গত বছরের তুলনায় বরাদ্দ বাড়লেও এখনও কম বলে মত দেন তারা। বৈধ পথে সর্বোচ্চ আয় 30% কর আরোপের বিপরীতে কালো টাকার ওপর 15% কর আরোপের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। তবে সব মিলিয়ে প্রাথমিক বিচারে বাজেটকে সময়োচিত হিসেবেই দেখতে হবে বলে মত দেন তিনি। সব মিলে প্রাথমিক বিচারে এবারের বাজেটটিকে অনেকটাই বাস্তবমুখী ও সমন্বিত হিসেবেই আমরা দেখতে চাই এবং দেখতে হবে। তবে যেহেতু অনেকখানি কাটছাট করতে হয়েছে, তাই এই সংকুচিত বাস্তবায়নের আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দক্ষতা ও নিষ্ঠার পরিচয় আমাদের যারা বাজেট বাস্তবায়ন করবেন তাদের দেখাতে হবে। ভারতে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আর্জি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা ও এনডিএ প্রধান নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ অনুষ্ঠান পিছিয়ে রোববার সন্ধ্যা 6টায় নির্ধারণ করা হয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। দিল্লির এই বৈঠকে জোটের শরিকদের মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে জোটের নেতা হিসেবে মোদীকে নির্বাচিত করেন নেতারা। এ সময় নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আলোচনা শেষে এনডিএর নেতারা জানান, অন্যদিকে নির্বাচনে জয় পাওয়া 46% এমপির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে ভারতের ভোট নজরদারি সংস্থা। এছাড়া 93% সংসদ সদস্যই কোটিপতি। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচ থেকেই হতশ্রী ব্যাটিংয়ের স্মৃতি ভুলে নতুন দিনের গল্প লিখতে চায় টাইগাররা। প্রতিপক্ষ নিয়ে ভাবতেই রাজি নন ক্যাপ্টেন শান্ত। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় ডালাসের গ্র্যান্ড পেরির সবুজ গালিচায় পরিকল্পনা কাজে লাগিয়ে জয় তুলে নেয়াই লক্ষ্য। আর লঙ্কানদের মরণবাচন ম্যাচ, টিকে থাকতে হলে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্রিকেটের মারকাটারি সংস্করণের বিশ্ব আসর শুরু হয়েছে সপ্তাহখানেক, এখনও মাঠে নামেনি বাংলাদেশ। শনিবার প্রথম ম্যাচ। মাঠে নামার আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছন্দে নেই লিটন শান্ত। তানজিদ তামিমের ব্যাটে মাঝে মধ্যে রান আসলেও ধারাবাহিক নয়। সাকিব আল হাসানও নেই সেরা ছন্দে। তবে বিশ্বকাপের মূল মঞ্চে ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা, এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা। সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি, ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো। লঙ্কান বধে পরিকল্পনা সাজিয়েই মাঠে নামবে টাইগাররা। পরিকল্পনাটা মাঠেই কাজে লাগাতে চান অধিনায়ক। অনেক সামনের দিকে না তাকায় ওই প্রেজেন্ট মোমেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে। আই হোপ যে সবাই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করবে। দর্শকদের ভালো ম্যাচ উপহার দেওয়ার আশ্বাস দিলেন টাইগার অধিনায়ক। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি,
তো সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই যে আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। এদিকে স্বাচ্ছন্দ্যে নেই শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হার, মূল পর্বে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। টিকে থাকতে জয়ের ছকই করছে লঙ্কানরা। They are experienced enough to come back in this game. We spoken about it. I mean, a lot of things. How we gonna play up if the A game is not happening? So how we transfer our mental approach for the B game? So we have spoken about it. I think boys are pretty much up for it. তবে চাপে থাকার কথা স্বীকার করছে না লঙ্কান ম্যানেজমেন্ট। জয় পেতে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে হাসারাঙ্গা ডি সিলভারা। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল যেন নির্বাচন না হয়, তবে জনগণ ভোট দিয়েছে বলেই শত বাধা উপেক্ষা করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে দলের উপদেষ্টা পরিষদের সভা। সব বাধা উতরে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করায় উপদেষ্টা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির নেতৃত্ব নেই বলেই তারা নির্বাচনে আসেনি, তবে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল নির্বাচন বন্ধ করতে। জনগণের সমর্থনের কারণে আওয়ামী লীগ আবার সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি মানে পলাতক, সেই 21 আগস্ট গেট হামলা, 10টা অস্ত্র মামলার আসামি। ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক সিটে 2-3 তাদের ক্যান্ডিডেট, তার নিজেদের মধ্যে কামড়াকামড়ি, একটা পর্যায়ে তারা নিজের ইলেকশন ছেড়ে চলে, ইলেকশনটি ঠিকমতো করেন। এটা হলো বাস্তবতা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপি ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক গ্যাস বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। ঝিনাইদহ সদর থানার ওসি তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ামকে নেপাল থেকে ভারতের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। এলাচের দাম পৌঁছেছে কেজি প্রতি ৩,৮০০ টাকায়। এছাড়া ডিম, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপণ্যের দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। নিত্যপণ্যের বাজার যথারীতি ঊর্ধ্বমুখী, না বিশ্বাস ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, মরিচ ও পেঁয়াজের দাম। আগে পেঁয়াজ 80 বিক্রি হতো, বর্তমানে পেঁয়াজ 80 টাকা পাইকারি, আমরা 85-90 বেশি বর্তমানে। শসার দাম একটু বাড়ছে, শসার দাম গত সপ্তাহ শসা বিক্রি হচ্ছে আমরা 60 টাকা, এই সপ্তাহ শসা বিক্রি আমরা 100 টাকা বিক্রি করতেছি বর্তমানে। আমদানি কমে গেছে, তো আপনার যে বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়, মাল নষ্ট হয়ে কারণে মাল আমদানি কমে এখন একটু। আলু বর্তমানে আমরা 60 টাকা বিক্রি করি, আমাদের 53 টাকা 54 টাকা পাইকারি কিনে পড়ে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালী বিক্রি হচ্ছে কেজি প্রতি 340 টাকায়। ডিমও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে দায়ী করছেন বিক্রেতারা। কাজী, আফতাব, ফিনিক্স, প্যারাগন বিগত 10 বছর আগেও এগুলো ছিল না। এখন এরা বাজারে আসার পর থেকেই মাঝে মধ্যে 6 মাস 1 বছর পর পর বাজার পুরো অস্থির। ব্যবসায়ী অথবা আড়তদার ম্যানেজ করে হঠাৎ বাজারটা অস্থির করে নেয়, আর এর খেসারত সারা বাংলাদেশের মানুষ, ক্রেতা বক্তা সবাই উপভোগ করে। গরুর মাংস কেজি প্রতি 800 টাকা এবং খাসির মাংস কেজি প্রতি 1200 টাকা।
যখন বাজেটে যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন বোঝা যাবে যে কি অবস্থা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে এলাচ জিরা সহ সব ধরনের মশলার দামও ঊর্ধ্বমুখী। জিরা এখন ভালোটা 800 টাকা, পাইকারি কিনা লাগা 750 বা 730 এরকম। এলাচ ভালোটা 3500 টাকা কিনা পড়ে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। যারা ক্ষমতার হালুয়া রুটি খেতে দল গঠন করেছিল তারা 15 বছর ক্ষমতার বাইরে রয়েছে। এর জন্য দেশের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিএনপি জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বাজেটের আকার বড় হচ্ছে মানে দেশের অর্থনীতিও ভালো হচ্ছে। বিএনপি বাজেট প্রত্যাখ্যানে বিবৃতি আগেই তৈরি করে রাখে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, বাজেট জনগণের কল্যাণে না এলে দারিদ্রতার হার 40% কিভাবে কমেছে? এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পরপর তারা সেই বিবৃতি প্রচার করে। পুলিশ শুধু জঙ্গি ও সন্ত্রাস দমনেই ক্ষান্ত নয়, জনগণের সেবায়ও নিয়োজিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ম্যারাথনে পুরুষ ক্যাটাগরিতে 1 ঘন্টা 16 মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন আলামিন, আর নারী ক্যাটাগরিতে পাপিয়া খাতুন 1 ঘন্টা 42 মিনিট সময় নিয়ে প্রথম হন। ম্যারাথনে অংশ নেন 3500 দৌড়বিদ। পুলিশ শুধু জঙ্গি দমন, সন্ত্রাস দমন, চরমপন্থীদের সারেন্ডারের মধ্যেই নয়, তারা জনগণের পুলিশ হয়েছে। যে পুলিশ সবই পারে, পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে দেশের সকলকে একত্রে করে মানে একটা এই যে প্রতিযোগিতা, মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে একত্রিত করা, সেটাও পারে, সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে। ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া 11টি খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি। এর মধ্যে প্রায় সব খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসি বলছে, এবারের পরিকল্পনায় থাকছে স্থায়ী সমাধানের পদক্ষেপ, যাতে একবার উচ্ছেদের পর আর কখনো বেদখল না হয়। 21 স্পেশালে রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীতে। জলজটের কারণে বাড়ে যানজটও। সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। ইতিমধ্যে জলবদ্ধতার কারণ চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। খাল দখল, ভরাট ও সংস্কারের অভাবই দায়ী। 2020 সালে ঢাকা ওয়াসার কাছ থেকে 11টি খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু হয় খালের সীমানা নির্ধারণের কাজ। এখন স্থায়ীভাবেই দখলমুক্ত হবে। সীমানা আমরা দেখে ফেলেছি, নির্ধারণ করে ফেলেছি। CSSARS, সিটি জরিপ এবং বিশদ অঞ্চল পরিকল্পনার যে ট্যাব, এই সকল জরিপের যেই সীমানা আছে সেই সীমানাগুলোকে আমরা একত্রিত করে, আমরা জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় সকলকে একত্রিত করে আমরা চূড়ান্ত সীমানা নির্ধারণ করে ফেলেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ আর সীমানা নির্ধারণে বিপাকে পড়তে হয় সিটি কর্পোরেশনকে। তবে বহু বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই কঠিন কাজটি শেষ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শ্যামপুর খালে যেখানে 100 ফুট প্রশস্ত থাকার কথা, সেখানে আমরা পেয়েছিলাম মাত্র 8 ফুট, এবং আমাদেরকে 10 তলা ভবনও ভাঙতে হয়েছে। খালগুলোর জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা এরই মধ্যেই উচ্ছেদ হয়েছে। পাশাপাশি খালগুলোর শাখা প্রশাখা, বক্স কালভার থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান। প্রাথমিক যেই আমরা দখলমুক্ত করেছি, এরপর থেকে আমরা নিয়মিত বাৎসরিকভাবে এখন পরিষ্কার করে চলেছি। 2025 সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সিটি কর্পোরেশন। এটা সম্ভব হলে খালগুলোতে প্রাণ ফিরবে, তৈরি হবে না জলজট। পাশাপাশি নগরবাসীও নান্দনিক পরিবেশ উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সরকারের প্রস্তাবিত বাজেট হলো কালো টাকার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, জিয়ার অবদানকে যারা অস্বীকার করে তারা দেশের স্বাধীনতাকেও অস্বীকার করে। মিথ্যার উপর টিকে আছে সরকার উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, চুরির সুবিধা বাড়াতেই বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই বাজেটটা হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি ধরেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ পাবে ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরি সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। মৃণালা দেবার রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই পোশাক। এবার ঈদে দেশীয় কাপড়ের সমাহার ঘটিয়েছে বাংলার মেলা। উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির শোরুমে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য আছে নিজস্ব ডিজাইনের নানা পোশাক। তীব্র গরমে সুতি কাপড়ের পোশাকের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, করা হয়েছে ব্লক, বাটিক ও সুতার বাহারি নকশা। ছেলেদের জন্য আছে সুতি পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, পায়জামা, লুঙ্গি, গামছা এবং ট্রাউজার। আর মেয়েদের জন্য থাকছে নানান ডিজাইনের ব্লক, বাটিক ও হ্যান্ড পেইন্টের শাড়ি, 3 পিস ওড়না, পায়জামা প্রভৃতি। শোরুমটিতে আরও আছে মাটির তৈরি গলার সেট, কানের দুল, চুড়ি সহ নানান পণ্য। ম্যাক্সিমামগুলো দেশীয় পণ্য, শাড়ি, হাফ সিল্কের উপরে যেগুলো ওইগুলো আমাদের নিজস্ব ব্লক, আবার 3 পিসগুলো যেগুলো আছে ওগুলোও আমাদের নিজস্ব ব্লক করা, স্টিচ, আনস্টিচ। আছে পাটের তৈরি হ্যান্ডব্যাগ, লাঞ্চ ব্যাগ, শৌখিন সব জিনিসপত্র। এখানে ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে আমাদের বিভিন্ন ধরনের আইটেম এসেছে এবং ম্যাক্সিমামই কটনের মধ্যে। তো এই কটন কাপড়গুলো নিয়ে আমরা যেহেতু কাজ করে থাকি, এই জন্য কটন বা আরামদায়ক যেন হয় সেই উপলক্ষে আমরা নতুন নতুন ডিজাইন এনেছি। আরও আমাদের সাথে আরও একটা অফার রয়েছে, বিকাশের অফার, 10% ডিসকাউন্টের অফার। তো এটার কারণে আরও কাস্টমারের পক্ষ থেকে বিশেষ সাড়া পাচ্ছি আর কি। বিকাশের এমন উপহারে কেনাকাটায় আনন্দ আরও বাড়িয়ে দেয় ক্রেতাদের। ক্যাশব্যাক তো ইনস্ট্যান্ট পাওয়া যায়, আসলে এটা ভালো দিক। ইনস্ট্যান্ট পাওয়া গেলে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নেওয়া যায়, আমি এই টাকা দেয়, এটা তো আমার খরচের একটা অংশ। তারপর আমি যদি ক্যাশব্যাক পাইলাম, তো এটা ইনস্ট্যান্টে আরও কিছু কিনা যায় কিনা বা আরও ফার্দার কোনো কাজে ইউজ করা যায় কিনা, এটা ভাবা যায়। আসলে যে কোনো ক্যাশব্যাকই কাস্টমারের জন্য অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়তি আনন্দ অবশ্যই আনন্দ দেয়। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত। মৃণালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। মেয়াদ শেষের আগেই মোবাইল থেকে টাকা উধাও, আছে কল ড্রপ আর ধীরগতি। সেবার নামে এভাবেই প্রতারিত হয়ে আসছে লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দার জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে সেরা ইন্টারনেট নজরকাড়া বিজ্ঞাপন আর মেসেজ দিয়ে প্রতিনিয়ত ইন্টারনেটের প্যাকেজ সম্পর্কে জানান দেয় মোবাইল কোম্পানিগুলো। পকেট মারেরা তো যাই হোক ধরলে তো ধরা যায়, একজনকার টাকা চুরি করে। সারা বাংলাদেশের টাকা চুরি করতেছে মোবাইল কোম্পানি। দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ায় সকল শ্রেণী পেশার মানুষকে ব্যবহার করতেই হয় ইন্টারনেট। অথচ গ্রাহক সেবার মান তো বাড়েইনি, উল্টো কল ড্রপ আর ধীরগতির নেট চালাতে গিয়ে প্রায়ই নাস্তানাবুদ হতে হচ্ছে সবাইকে। মিনিটও শেষ, জিবিও শেষ, টাইম শেষ, সব শেষ। আপনি এই যে ওর 19 জিবি রয়ে গেছে গ্রামীণেরই, আমার 1.6 জিবি রয়ে গেছে। আমি 2 দিনের ভিতরে কীভাবে 1.6 জিবি শেষ করব?
আরও 19 জিবি কেমনে শেষ করবে 10 তারিখের ভিতরে? ইম্পসিবল। যদি থাকে তাহলে তো আমি নেক্সট টাইম এটা ইউজ করতে পারি, যেহেতু আমি টাকা দিয়ে কিনছি। আমি তো কিনেছি, এটা তো ওনার, আমি তাহলে সামপুরি এটা কেটে নিবে কেন? আমার এখন 8.8 জিবি রয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই সেম প্যাকেজটাই কিনছি, কিন্তু আমার এই যে অব্যবহৃত ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আর আমি পাচ্ছি না। তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তো পাওয়াই যায় না, কলই তো বিজি, দেওয়ারই তো সময় নাই, তা কোন সময় অভিযোগ জানাবো আমরা? আমরা প্রতি মাসেই নিচ্ছি, কিন্তু আমাদের এটা অ্যাড হয় না, মিনিটও অ্যাড হয় না, আপনার জিপিও অ্যাড হয় না। ছোট বড় আর মাঝারি প্যাকেজের কথা বলে মোবাইল কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা। বিজ্ঞাপনে যা বলা হচ্ছে তার সাথে মিল নেই ইন্টারনেট সেবার। এমবি কিনলে দেখা গেছে 2 দিনও ইউজ করা হয় না, কেটে নিয়ে যায়। 600 টাকার অফারও ইউজ করি, মনে করেন যে আমার কত মাসে থাকাই যায়, পরে যে আর সেই মিনিট পাই না। বিদেশি মানুষ সাপোর্ট তারা ভোগ করে নিতেছে, আমরা কেন পারবো না? আমরা বাঙালি হয়ে কেন এটা সাপোর্ট পাবো না? এবং আমাদের সরকার কেন এটা বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না? বিপদ আপদে পড়লে আপনজনের সাথে বা কারোর সাথে যে ফোন দিয়ে কথা বলবো, তখন শুনি যে আমাদের ব্যালেন্স নেই। শুধু আমি এই মিনিট কার্ড ব্যবহার করি, সেই মিনিট কার্ডের টাকা কি করে যাবে আমি কথা না বলবো? আমি এটা খুব আশ্চর্য হয়ে গেলাম। 20 টাকা একটা মিনিট কার্ড নিয়েছি দোকান থেকে, নিয়ে আমি তাড়াতাড়ি রিচার্জ করে বসছি, তা আমার অবস্থা খুবই খারাপ। তাই আমি হসপিটাল যোগাযোগ করতে করতে আমার কথা বলার সময় নেই। মনে করেন আজকে আমার মেদ গেছে, আমি সর্বোচ্চ 1 মিনিট কথা বলতে পারিনি। মনে করেন দেখলাম, দেখার পর আমার এমপি দেখা যাচ্ছে যে হঠাৎ করে কইতাছে এমপি শেষ। আমাদের টাকা তাদের কাছে জিম্মি করা আছে, কিন্তু তাদের অনুযায়ী আমাদের চলতে হয়, আমাদের অনুযায়ী তারা চলতে পারে না। আমাকে সাধারণ মানুষের দুঃখটা বুঝে কে? এটা তো শুধু আমাদের দেশের সাথে সম্পৃক্ত, ইন্টারন্যাশনাল একটা পলিসির সাথে জড়িত। সেখান থেকেও যদি গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করে সুন্দর একটা সমাধান বের করতে পারে, তাহলে আমরা এই যে ভোক্তা হিসাবে এই সুবিধাটা পেতে পারি যে আমাদের এমবি ওই মাসিক হিসাবে নয়, টাকা যতদিন কথা বলার সুযোগ থাকে ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। 4G কিংবা 5Gর কথা বলা হলেও কোনো জায়গায় মিলছে না 2G। ইউটিউব চালু করতেই বেশিরভাগ গ্রাহকের টাকা যাচ্ছে হাওয়া হয়ে। এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কিছু নেওয়া হয়নি, ওই এক্সপায়ার দেয়, শেষ করতে পারে না, তারা নিয়ে চলে যায়। আমাদের মিনিট বা এমবি থাইকা দেয়, এগুলো কিন্তু আমাদের নিজস্ব টাকা দিয়ে কিনা, কিন্তু ওনারা তাও নিয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের সাথে প্রতিদিন প্রতারণা করতেছে। নিজেদের কষ্টের টাকায় সুবিধা বুঝে সাধারণ জনগণ রিচার্জ করেন মোবাইলে, আর কোম্পানিগুলো তা ইচ্ছামতো কেটে নেয় হিসেব নিকেশ ছাড়া। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হয় এবার গরু মোটা তাজাকরণে খরচ বেড়েছে, তাই প্রত্যাশিত মুনাফা না হওয়ায় শঙ্কায় প্রান্তিক খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান। আর কদিন পরেই কোরবানির ঈদ, তাই পশু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত খামারিরা। যশোরের খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় দেশীয় পদ্ধতিতে পশুপালনে এবার খরচ বেশি পড়েছে। এখানে ঘাস উৎপাদন হচ্ছে, এখান থেকে খাওয়াচ্ছি, তার বাদে এর গরুরে মোলরসেস খাওয়াচ্ছি, কোনো ধরনের কোনো রাসায়নিক খাবার খাওয়াচ্ছি না। এই গরুর যদি সঠিক দাম আমরা পাই তাহলে আমরাও খুশি, আমাদের মালিকও খুশি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানালেন, এবারের শাসা উপজেলায় কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে 10,995টি, তবে চাহিদার চেয়েও 6,147টি বেশি পশু প্রস্তুত রয়েছে। আমাদের প্রাণী সম্পদ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে তাদের নিরাপদ মাংস যাতে উৎপন্ন হয় সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীতে খামারি ও পারিবারিকভাবে 65,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকায় পশু সরবরাহ করা হচ্ছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, পাশের রাষ্ট্র যদি না আনে তাহলে আমরা হয়তো ভালো বাজার পাবো ইনশাল্লাহ। পশু লালন পালনে খরচ কমাতে বিভিন্ন ধরনের পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে গোখাদ্য খামারিদের খরচও কমেছে। খামারিরা লাভবান হবেন বলে আশা করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। প্রাণী সম্পদ দপ্তর বিভিন্ন পর্যায়ে খামারিদেরকে যাতে উৎপাদন খরচ কম হয় তার জন্য কাঁচা ঘাস চাষ, সাইলেজ তৈরি, ইউএমএস তৈরি সহ দানাদার খাবার, টিএমআর তৈরি বিষয়েও আমরা খামারিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চাঁদপুরের 8 উপজেলায় 3,269টি খামারের কোরবানির পশু প্রস্তুত রয়েছে 61,489টি, তবে চাহিদা
৭৮,৫৬৬টি। আমাদের জানা মতেন আমাদের টেম্পোরারি গরু ব্যাপারী আছে প্রায় 500 জন। তারা উত্তরবঙ্গের থেকে বিভিন্ন জায়গাতে গরুগুলো অল্প দামে আনবে, এখানে একটা ব্যবসা করবে। ওরা অলরেডি আনা শুরুও করে দিয়েছে। তো এই অনুসারে আমাদের যে ঘাটতিটা থাকবে না। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে খরচ বৃদ্ধি পাওয়া এবার প্রত্যাশিত মুনাফা না হওয়ার শঙ্কায় রয়েছেন অনেক খামারি। আমরা আমাদের দেশীয় যে খামারের খাদ্য আমরা উৎপাদন করতেছি, ঘাস এমনকি ভুট্টা এগুলি আমরা খাওয়াইতেছি, এমনকি আমরা কোনো বিষাক্ত ইঞ্জেকশন, কোনো ট্যাবলেট এগুলি খাবিয়ে মোটা করার জন্য আমরা গরু পালতেছি না। অনেক দাম খাদ্যের বেশি, যার কারণে আমাদের এখন অনেক টাকার চালান পুঁজির ভিতরে আটকে রয়েছে। যদি আমরা লাভবান হতে পারবো, বাইরের থেকে কোনো গরু বাংলাদেশে না আসে কুরবানি উপলক্ষে। স্থানীয়ভাবে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধিতে গোখাদ্যের দাম কমানোর দাবি খামারিদের। পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানিও বন্ধের দাবি জানিয়েছেন তারা। রাজীব জামান, 21 টেলিভিশন। নাটোরের সিংড়ায় 20 মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে যাওয়া কয়েকশো পরিবার মানবেতর জীবনযাপন করছেন। গেল দুদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাদের। দ্রুততম সময়ের মধ্যে সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়ন, চামারি ইউনিয়ন, কলম ও শেরকোল ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে গেল বুধবার রাত 9:35 সময় হঠাৎ করে টর্নেডো আঘাত হানে। 9:55 পর্যন্ত চলা 20 মিনিটের এই ঝড়ে 2 শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। উপড়ে যায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকা। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক শুকনো খাবার সরবরাহ করেন এবং ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দেন। বিদ্যুৎবিহীন অবস্থায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া পরিবারের অধিকাংশই এখনও খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। সব উড়ালিয়ে গেছে, ওই দিক ভালো যে টিনের তলে পড়ে মরিনি। 2-3টে রুম, আমার 3 লাখ টাকা খরচ হয়েছে। আমি ধার ঋণ করে ঘর করেছি। 1.5 লক্ষ টাকার মতন লাগিয়েছে আমার। নতুন আছে, আমি 1 মাস হলে আসে। এই তো গত দিন 2 মিনিটের মধ্যে আমার সব কিছু ধুলাচ্ছেট হয়ে যাচ্ছে। সময় ঘর জায়গায় তুলেছে, গাছ গোছারি জায়গায় তুলেছে। এরকম করতে করতে এক সময় দেখা গেল যে আমার ঘরই শূন্য করে দিয়েছে, চলে গেল এই কন্যা দিয়ে। 30 মিনিট ঘর দুয়ার চাল ডাল যা ছিল সব ধরনের ঝড়ে একবারে দুলির সাথে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত ত্রাণ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। জানান, স্থানীয় সংসদ সদস্য দুর্গতদের সহায়তা কার্যক্রম মনিটরিং করছেন। স্পট ভিজিট করা হয়েছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত যাদের কি অবস্থা আছে সরজমিন জরিপ করা হচ্ছে। ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গভাবে আমরা যে মন্ত্রণালয়ের যে ছক আছে, ছক পূরণ করে আমরা দ্রুত প্রেরণ করছি। ঝড়ের কবলে পড়ে সিংড়া উপজেলার মোট 671টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাতিয়ানদহ ইউনিয়নে 202টি, চামারি ইউনিয়নে 97টি, কলম ইউনিয়নে 298টি এবং শেরকোল ইউনিয়নে 74টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নাটোরের গুরুদাসপুরের 4 প্রবাসী যুবককে লিবিয়ায় জিম্মি করে পরিবারের কাছ থেকে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। প্রায় 2 বছর পর দেশটিতে শ্রমিক হিসেবে কাজ করছেন ওই 4 জন। গেল 6 দিন ধরে জিম্মি যুবকদের পরিবারের কাছে শারীরিক নির্যাতনের ভিডিও পাঠাচ্ছে অপহরণকারীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ছবিতে মাসুম আলিসার আরও একটি প্রতিবেদন। নাটোরের গুরুদাসপুর উপজেলার রিয়াঘাট ইউনিয়নের রিয়াঘাট চারপাড়া গ্রামের 4 যুবক সোহান, সাগর, নাজিম ও বিদ্যুৎ সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে প্রায় 2 বছর আগে লিবিয়ায় যান তারা। জমি ও গরু বিক্রি সহ ঋণ নিয়ে পরিবারগুলো তাদের লিবিয়া পাঠায়। 2 বছরে প্রতি মাসে 15 থেকে 20 হাজার করে তারা প্রায় 2 লাখ করে টাকা বাড়িতে পাঠান। এতে সুখের স্বপ্ন দেখছিল পরিবারগুলো। কিন্তু গেল 2 জুন লিবিয়া থেকে আসা একটি ফোন কলে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। ওই কলে জানানো হয় 4 যুবককে লিবিয়ায় জিম্মি করা হয়েছে। মুক্তিপণ হিসেবে 40 লাখ টাকা করে দাবি করা হয়। এরপর টাকার জন্য তাদেরকে নির্যাতনের ভিডিও পাঠানো হয়। কিভাবে ওই টাকা জোগাড় হবে সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলো। অজানা শঙ্কা সহ আহাজারি চলছে পরিবারগুলোতে। কিডনি বিক্রি করে হলেও মুক্তিপণের টাকা পরিশোধ করতে চাপ দিচ্ছে জিম্মিরা। আমার সাল বলছে, মা আমার বাসা, আমার মাফিয়ারা ধরে আনছে, আমার বাসা 10 লাখ টাকা দিয়ে।
ফোন দিয়ে বলছে যে আমি আটকা পড়ে গেছি, এরকম টেকার দাবি করতেছে, মনে করেন যে 10 লাখ টাকার দাবি করতেছে। 10 লাখ টাকা আমার তো সেই সমর্থন নাই যে 10 লাখ টাকা দিব। আমার বাবা কে কয়েকজন মিলে ধরছে বিদেশে, সে বাবা কল দিয়ে বলছে যে আমার দাদি আমায় কিডনি বেচতে টিকা দিতে বলছে। এই পরিবারটা খুব অশান্তি শুরু হয়ে গেছে। 10 লাখ টাকা দাবি করছে আমার সম্পর্কে মামা হয়, জায়গা জমি ধার করে বিদেশ পাঠাইছে, এখন এই টাকা কই থেকে খুব মারধর করতেছে। আমাকে তো এরকম ধরে রাখছে, তা আমাকে টাকা ছাড়া ছাড়বে না, তোমরা আমাকে বাঁচাও। তো বলতেছে যে আমি কে থেকে টাকা পাবো হ্যান ত্যান। পরে বলতেছে আমার ভাই জায়গা জমি ভিটি যা আছে বেশি হলো আমাকে বাঁচাও, মা জান ভিক্ষা দাও আর একটা বার। এলাকাবাসী সহ স্বজনেরা জিম্মি 4 যুবককে মুক্ত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অ্যাকাউন্ট নম্বরে টাকাটা দিয়ে দিও মা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নওগাঁর বান্দা এবং পত্নীতলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। বদলগাছিতে গুরুতর আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় শুক্রবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। সে সময় বজ্রপাতে পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের খাদেমুল ও গাহন গ্রামের মনিকা মারা যান। খাদেমুল বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিলেন এবং মনিকা উঠানে খড় শুকানোর কাজ করছিলেন। প্রায় একই সময়ে মান্দা উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর সময় বজ্রপাতে মারা যান শামসুল ইসলাম। এছাড়া বদলগাছি উপজেলার ঘাবনা গ্রামের মাঠে গবাদি পশুকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন আব্দুল খালেক ও হাবিবুর রহমান। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাখাইনে জান্তা সেনাদের নৃশংসতা, অর্ধশতাধিক গ্রামবাসীকে পুড়িয়ে পিটিয়ে হত্যা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে খেলতে কাতারের পথে বাংলাদেশ, দলে নেই ডিফেন্ডার মেহেদী হাসান। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমন্ত্রণ আরও একবার রাত 11টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় 40 জনের বেশি নিহত হয়েছে। স্কুলটিতে অবস্থান করছিলেন কয়েকশো বাস্তুচ্যুত মানুষ। স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নুসেইরাত শরণার্থী শিবিরে স্কুলটির উপরের তলার শ্রেণীকক্ষে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এই হামলাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করেছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত আহতদের সরিয়ে পাশের হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে
গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা দক্ষিণ আফ্রিকার করা মামলায় বাদী হতে চায় স্পেন। এর আগে কলম্বিয়া, মিশর ও তুরস্ক আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে অন্তত 50 জনকে হত্যা করেছে সেনাবাহিনী। গ্রামটিতে 2.5 দিন নৃশংসতা চালায় তারা। গ্রামের বাসিন্দারা জানায়, চোখ বেঁধে তাদের উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। অনেকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নিহতের মধ্যে 15 থেকে 70 বছর বয়সী মানুষ ছিল। তবে আরাকান আর্মির ধারণা মৃতের সংখ্যা 70 জনের বেশি। এদিকে মিয়ানমারের গৃহযুদ্ধের অন্যতম নৃশংস ঘটনা আখ্যা দিয়েছে সংগঠনটি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জান্তা সরকার। গেল 6 মাসে রাখাইনের বেশিরভাগ এলাকা দখল করেছে আরাকান আর্মি। তার প্রতিক্রিয়া হিসেবেই বেসামরিকদের গ্রামে গিয়ে এমন বর্বরতা চালাচ্ছে জান্তা সেনারা। জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতার রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 11 জন নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে কাতার যাচ্ছে বাংলাদেশ। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে 32 জনের বহর রয়েছে দলে। এর মধ্যে 23 জন ফুটবলার। এই দলে নেই ডিফেন্ডার মেহেদী হাসান। কার্ড সমস্যার কারণে যাওয়া হচ্ছে না বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনির। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বললেন প্রধানমন্ত্রী। উন্নত দেশেও ব্যাংক ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলছেন অর্থমন্ত্রী। দেশের স্বার্থেই কালো টাকা সাদা করার সুযোগ। সংকট উত্তরণে বাজেটে দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। সরকার গঠনের আর্জিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন মোদি। রোববার সন্ধ্যায় শপথ। কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নতুন দিনের গল্প লেখার প্রত্যাশা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।